ইতিহাস জানে কিছু যোদ্ধা শুধু মানুষ নয়, তারা কিংবদন্তি। শক্তি, সাহস আর জয়ের অদম্য পিপাসায় ভেসে যায় সাম্রাজ্য, এবং সেই সাম্রাজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক নাম। জি হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সিকান্দারের কথা। তো চলুন বেশি বকবক না করে এক্সপ্লেনে জাম্প মারি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও এক্সপ্লেনগুলো পেতে। আর এক্সপ্লেনের শেষে জানিয়ে যাবেন এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো। মুভির শুরুতেই দেখা যায় গুজরাটের রাজকোট রাজবংশের সেই উত্তরাধিকারী সঞ্জয় রাজকোট মানুষের কাছে সিকান্দার নামে পরিচিত। এদিকে সে সাইশ্রী নামে একজন চিত্রশিল্পীর সাথেও বিবাহিত, যাকে রানী সাহিবা নামে ডাকা হয়। এরপর দেখা যায় একদিন একটি বিমানে ভ্রমণের সময় মন্ত্রী রাকেশ প্রধানের ছেলেকে অর্জুনকে দেখতে পায় প্রাক্তন পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনেত্রী মনিকাকে ডিস্টার্ব করে, কিন্তু এখানে আমরা দেখতে পাই মনিকা এখন বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। তাছাড়া মনিকা বর্তমানে এ কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে অর্জুন তাকে ডিস্টার্ব করে ও তার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইলে মনিকা এতে রাজি না হলে অর্জুন মনিকাকে বলে সে যদি রাজি না হয় তবে সে তার ছেলেকে তার অতীতের ভিডিওগুলি দেখিয়ে দেবে। তখনই আমরা দেখতে পাই সঞ্জয় ওই বিমানের যাত্রী, এবং সঞ্জয় মনিকাকে বাঁচানোর জন্য অর্জুন এবং তার বাউন্সারদের সাথে মারামারি শুরু করে এবং শেষ পর্যন্ত অর্জুনকে মনিকার কাছে ক্ষমা চাইতে বাধ্য করে। এর পরের সিনে দেখা যায় মন্ত্রী সঞ্জয়কে তার ছেলের উপর আক্রমণ করার জন্য এবং ব্যক্তিগতভাবে তাকে ঘুষ অফার করার মিথ্যা অভিযোগ করে গ্রেফতার করার জন্য ইন্সপেক্টর প্রকাশকে রাজকোটে সঞ্জয়ের প্রাসাদে পাঠায়। কিন্তু সে পৌঁছে প্রকাশ দেখতে পায় যে সঞ্জয় সেখানে নেই। তখন সঞ্জয়ের স্ত্রী সাইশ্রী প্রকাশকে জানায় যে সঞ্জয় ইতিমধ্যেই থানায় চলে গেছে। তখন প্রকাশ স্টেশনে পৌঁছালে দেখতে পায় সঞ্জয় সেখানে আছে, কিন্তু সঞ্জয় একা নয়, তার লোকজনও তার সাথে আছে যারা প্রকাশকে সঞ্জয় ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর দেখা যায় সাইশ্রী মনে করে যে সঞ্জয় সবসময় তার কাজের জন্য সাইশ্রীর কাছ থেকে দূরে থাকে এবং সে প্রায়শই লক্ষ্য করে যে সঞ্জয় তাদের বিবাহবার্ষিকী এবং তার জন্মদিন ভুলে যায়। এর মধ্যে একদিন সে বুঝতে পারে যে সে গর্ভবতী এবং সঞ্জয়কে খবরটি জানাতে চেষ্টা করলে সঞ্জয় জানতে পারে সঞ্জয়ের অজান্তেই তার ম্যানেজার 40 কিলোমিটার এক জায়গায় বিস্ফোরক বিক্রি করে, যা একটি স্থানে বিস্ফোরণ করা হবে জানা যায়। তখন সঞ্জয় সেই স্থানে আক্রমণ থামাতে সেখানে চলে যায়, কিন্তু এদিকে সঞ্জয়ের অজান্তেই সাইশ্রী সেই স্থানে চলে আসে তার প্রেগন্যান্সির কথা জানাতে, কিন্তু তখন সে একটি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সঞ্জয়কে তার গর্ভাবস্থার কথা বলার আগেই সে মারা যায়। কিন্তু সাইশ্রী মৃত্যুর আগে তার অঙ্গদানের জন্য সাইন আপ করে এবং একসময় তার ফুসফুস, চোখ এবং হৃৎপিণ্ড মুম্বাইয়ের রোগীদের মধ্যে প্রতিস্থাপন করা হয়, যা সঞ্জয় জানতো না। কিন্তু একসময় সঞ্জয় তা জানতে পেরে সে গ্রহীতাদের খুঁজে বের করার জন্য মুম্বাই যায় এবং সে মুম্বাই এসে বের করে যে সাইশ্রীর ফুসফুস মুম্বাইয়ের ধারাভিড় এক অনাথ শিশু কামারকে দান করা হয়েছে। সাইশ্রীর চোখ বৈদেহী রাঙ্গা নামক একজনকে এবং সাইশ্রীর হৃদয় নিশা নামক একজনকে দান করা হয়েছে। এরপর সঞ্জয় প্রথমে কামারের সাথে দেখা করলে জানতে পারে যে কামারির এলাকার অক্সিজেন দূষণের কারণে সে ফুসফুসের রোগে ভুগছে, কারণ বিরাট বক্সি নামে একজন ব্যবসায়ী একটি শপিং মল তৈরির জন্য কয়েক একর জমি কিনেছে এবং এখানে বসবাসরত বাসিন্দাদের জমি খালি করতে তার শপিং মলের আবর্জনার জন্য ডাম্পিং গ্রাউন্ড হিসেবে তাদের জমি ব্যবহার করে, যার ফলে মূলত সেখানে বসবাসরতদের অবস্থা খারাপ হচ্ছে। এরপর সঞ্জয় বৈদেহীর সাথে দেখা করে এবং জানতে পারে যে বৈদেহী তার স্বামী, শাশুড়ি এবং শ্বশুরের সাথে থাকে এবং সে একটি ভাড়ার দোকান চালায়, কিন্তু তার ব্যবসা সরকারি নির্দেশে বন্ধ হয়ে গেছে। আর সেই জানে যে শ্বশুরই এসব করাই চায়, কারণ তার শ্বশুর বিশ্বাস যে মহিলাদের বাইরে ব্যবসা বা কাজ করা উচিত নয়। একদম শেষে সঞ্জয় নিশার সাথে দেখা করে যে হাসপাতালে ভর্তি, কারণ সাইশ্রীর দান করা হৃৎপিণ্ডটি তার অ্যাডজাস্ট করেনি। তখন নিশাকে বাঁচানোর জন্য সঞ্জয় দুবাই থেকে একজন ডাক্তারকে স্থানীয় ডাক্তারদের সাথে ভিডিও কলের মাধ্যমে গাইড করার ব্যবস্থা করে, কারণ এতে অবস্থা স্থিতিল করতে সাহায্য করবে। তখন সঞ্জয় জানতে পারে যে নিশার হৃদরোগের সমস্যা ছিল, তবে নিশার প্রেমিক কপিল তাকে ছেড়ে যাওয়ার পর প্রচন্ড মানসিক যন্ত্রণার কারণে আরো অসুস্থ হয়ে পড়েছে, যা শুনে সঞ্জয় কপিলের সাথে দেখা করে এবং নিশাকে কষ্ট দেওয়ার জন্য তাকে মারধর করে। এরপর সঞ্জয় রাজকোটে যাওয়ার সময় মন্ত্রীর বাবা একটি শব্দেকটির সমাবেশে প্রথমে রাস্তায় অর্জুনের লোক সঞ্জয়কে দেখে অর্জুনকে জানালে অর্জুনও দেখতে পায় এবং একসময় সঞ্জয় এবং অর্জুনের মধ্যে বিরোধ ইঁদুরে ধাওয়া শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন আড্ডিবতে নিজের গাড়ি কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর এটি তখন মন্ত্রী জানলে সঞ্জয়কে মন্ত্রী ফোন করে তার কাছ থেকে প্রতিশোধ নেবে জানায় এবং বলে যে সেই 3 অঙ্গদাতাকে হত্যা করবে। এতে কিন্তু সঞ্জয় চ্যালেঞ্জ করে যে সে তার হাত থেকে ওদের রক্ষা করবে, যার সঞ্জয় মুম্বাইতেই থেকে যায়। এরপর সঞ্জয় ওই 3 জনকে এবং তাদের পরিবারকে সাহায্য করে এবং মুম্বাইকে একটি উন্নত জায়গায় পরিণত করে, যার ফলে কামার এবং অন্যান্যরা সেখানে শান্তিতে বসবাস করতে শুরু করে এবং বৈদেহীর শ্বশুরও তাকে কাজ করার অনুমতি দেয়। তখন বৈদেহী আবার তার ব্যবসা শুরু করে, নিশা তার পরিবারের সাথে সুখে থাকতে শুরু করে। এরপরে সিনে দেখা যায় মন্ত্রী সঞ্জয়কে একটি তৌরাশি বোমা হামলায় ফেসে দেয়, যার ফলে সঞ্জয়ের উপর ওই 3 জন সহ বাকিদের আস্থা কমে যায়, কিন্তু সঞ্জয়ের বন্ধুরা তাদের মধ্যে ভুল ধারণা ভেঙে দেয়। কিন্তু এরপরে সিনে দেখা যায় মন্ত্রীর লোক সেই হাসপাতালে আক্রমণ করতে যায়, যেখানে কামার তার ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি আছে এবং সঞ্জয় মন্ত্রীর দলবলের সাথে মারামারি শুরু করে এবং তাদের পরাজিত করে। এরপরে সিনে দেখা যায় রাতে সঞ্জয় মন্ত্রীর বাড়িতে ঢুকে মন্ত্রীর লোকজন এবং তাকে মারধর শুরু করে।
এবং অবশেষে সঞ্জয় নিজেকে একদম শেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু পুরো মুম্বাই তার গ্রেফতারের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মুক্তি দেওয়া হয়। একদম শেষে সঞ্জয়কে সিকান্দার উপাধি দেওয়া হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।